আসসালামু আলাইকুম। কি অবস্থা জনগণ? আশা করি সবাই ভালো আছো। সবাই ক্লাসে অংশগ্রহণ করো। স্থানাঙ্ক জ্যামিতির দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুব দ্রুত ক্লাসে অংশগ্রহণ করো, খুব দ্রুত ক্লাস শুরু করব, খুব দ্রুতই ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আজকের ক্লাসটা একেবারেই পানি পানি ক্লাস, অর্থাৎ আমাদের যে 11.1-এর পরের যে কয়টা ম্যাথ ছিল, অর্থাৎ কত থেকে কত 6 থেকে 11 পর্যন্ত এই ম্যাথগুলো বুঝবো এবং এর ভেতরে খুঁটিনাটি বিষয়াদি যা আছে সেগুলো আলোচনা করব। তো সবাই ক্লাসে অংশগ্রহণ করো, টাইম মতো ক্লাসে চলে আসো। আশা করি তোমাদের 11.1 নিয়ে আজ আর কোনো ঝামেলা থাকবে না। তো সবাই চলে আসো, ক্লাসে আসো আর সবাইকে মেনশন দিয়ে দাও। আমিও সবাইকে মেনশন দেই। তোমরা একটু জানাও তো দেখি নেটওয়ার্ক এবং সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড এবং নেটওয়ার্ক একদম তকতকা ফকা ক্লিয়ার আছে কিনা, কোনো ধরনের ভেজাল জাতীয় প্রবলেম ফেস করছো কিনা একটু আমাকে জানাও। আমি একটু মেনশন দিই, হ্যাঁ? তোমরা আসতে থাকো, তোমরা আসলেই ক্লাস শুরু করব। তোমরা আসতে থাকো, আমি দেখি কে কে জয়েন করছো। সাউন্ড ঠিক আছে আশা করি, সাউন্ড চেক দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। বিধানচন্দ্র সাহা আইডি থেকে স্যার আদাব আদাব। মাইশা ওয়ালাইকুম আসসালাম মাইশা। রাদিয়া আফিয়া বিবি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু আগে স্থানাঙ্ক জ্যামিতি ক্লাসের পড়া রিভিশন দিচ্ছিলাম স্যার, অন্বেষা মুখার্জি, বাণীতে অন্বেষা মুখার্জি। এবার স্থানাঙ্ক জ্যামিতির যে বাকিটুকু আছে সেটাও রিভিশন দিবি ক্লাস শেষ করে, ঠিক আছে? ওকে ওকে ওকে। ফৌজিয়া ইসলাম আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসে অংশগ্রহণ করো দ্রুত। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তোরা সবাই ভালো আছিস। আমি তো ভালো আছি, আরও বেশি ভালো আছি কারণ আমি একটু ঘোরাঘুরি করে আসছি একদিনের জন্য, এই জন্য মনটা একটু ফুরফুরা এবং ক্লাস নিব আর জোড়াধোড়া, ঠিক আছে? তো সবাই দ্রুত ক্লাসে অংশগ্রহণ কর, সবাই অংশগ্রহণ কর। শারমিন আক্তার আইডি থেকে প্রেজেন্ট স্যার, ওকে। ফাইয়াজ ওয়ালাইকুম আসসালাম। অনেশা ছোট ভাইয়া ভালো আছে রে? ছোট ভাইয়া দিন দিন বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। রাইসা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তাসনুভা ওয়ালাইকুম আসসালাম। রোকেয়া ভালো আছি রোকেয়া। কিন্তু তোরা এত লেট করে জয়েন করিস ক্লাসে, মানে তোদের ক্লাসে আসতে আসতেই ক্লাস শুরু, মানে 10 মিনিট লেট হয়ে যায়, এটা তো খুব খারাপ কথা। ক্লাসের জন্য তোরা রেডি থাকবি, শার্প টাইমে ক্লাস শুরু করব, শার্প টাইমে শেষ করে দিব। নো টেনশন, ডু ফুর্তি। সোয়াইদ ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি সোয়াইদ। তোরা আসতে থাক, আমি দেখতেছি তোদের কমেন্টগুলো দেখছি। তোরা আস্তে ধীরে আসতে থাক। আমি শুরু করি নাকি? কি বলিস তোরা? শুরু করা উচিত না? আয়া তো পড়ছিস, কিন্তু হাওয়া বিবি লেট করলি কেন বলতো দেখি? লেট করলে দেরি হয়ে যায়, এটা তো জানিস। তো কি করব আজ ক্লাসে, শুরু করে দেই নাকি? ওকে চল স্টার্ট করি। তাহলে কি থাকছে আজ ক্লাসে? এই যে অনুশীলনের গাণিতিক সমস্যা যেটা আমরা করতেছিলাম 11 কত যেন 11.1, এই 11.1-এর যে গাণিতিক সমস্যা 5 পর্যন্ত আগের ক্লাসে করেছিলাম, আজকের ক্লাসে করব 6 থেকে 11 পর্যন্ত। এই কয়টা ম্যাথ করব, এর সাথে রিলেটেড কিছু টপিকস আছে যেগুলো একটু আলোচনা করব, এবং এটা করতে করতে আমাদের ক্লাস টাইমও শেষ হয়ে যাবে এবং আমাদের ক্লাস আজ শেষ হয়ে যাবে।
আমার মনে হয় তোদের সবারই খাতা কলম নিয়ে বসা উচিত এবং আমার সাথে সাথে ম্যাথগুলো করা উচিত। এবং এই ম্যাথগুলো এত টেস্টি, এত মজার যে তুই নিজে একটু চেষ্টা করলে এই ম্যাথ নিজেই করতে পারবি এবং তুই এই ম্যাথগুলো বানাতে পারবি এবং নিজে নিজে সলভ করতে পারবি। স্থানাঙ্ক জ্যামিতি খুবই মজার টপিকস। চলো শুরু করি। তাহলে প্রথম যে ম্যাথটা, এখানে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে। তিনটা স্থানাঙ্ক দিয়ে বলছে যে এই তিনটা যে স্থানাঙ্ক দিয়েছে দেখো এ বি সি, এই তিনটা স্থানাঙ্ক দিয়েছে। তিনটা স্থানাঙ্কের দুইটা দেখতে সুন্দর, আর 3 নম্বর যে স্থানাঙ্কটা এটা দেখতে একটু একটু ভয়ানক, তাই না? তো এই তিনটা স্থানাঙ্ক দিয়ে বলছে এটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা আমাদেরকে দেখাতে হবে। এখন আমরা যদি সমবাহু ত্রিভুজ কি সেটাই না জানি, তাহলে কি আমরা দেখাতে পারবো এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু? দেখানো সম্ভব না। সমবাহু ত্রিভুজটা কি আসলে? যেই ত্রিভুজের সবগুলো বাহু সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের তিনটা বাহু কি কি হবে বলতো? একটা হবে এ বি, আর একটা হবে বিসি, আর একটা হবে এসি। আমরা এই তিনটা বাহু বের করব। এই তিনটা বাহুর দৈর্ঘ্য যদি একই আসে তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এরপর আবার কি বলছে, এর সাথে অ্যাডিশনাল একটা পার্ট অ্যাড করছে, বলছে এর সাহায্যে, এই যে এর সাহায্যে, এর সাহায্যে মানে কি, ওই যে বাহুর দৈর্ঘ্যগুলো বের করেছিস তার সাহায্যে পরিসীমা কি বের করতে হবে? পরিসীমা কয় দশমিক স্থান পর্যন্ত? 3 দশমিক স্থান পর্যন্ত পরিসীমা নির্ণয় করতে হবে। এখন পরিসীমা কি সেটা কি তোরা জানিস? পরিসীমা তো তোদের জানা উচিত। পরিসীমা মানে হলো 3 বাহুর যোগফল। পরিসীমা মানে হলো 3টা বাহুর যোগফল। তার মানে আমাদের 3টা বাহুর যোগফল 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। এটুকুই হলো কাজ। তো যাই হোক, আমি এখন শুরু করে দেই সমাধান করা। তাহলে শুরুতেই আমি বিন্দু 3টা লিখব। দেওয়া আছে কি? দেওয়া আছে দেখে দেখে লিখি। দেওয়া আছে কি? দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক 2,2 আর বি বিন্দুর স্থানাঙ্ক -2, এবং সি বিন্দুর স্থানাঙ্কটা কত? এবং সি বিন্দুর স্থানাঙ্ক -2√3, এবার আমরা ফার্স্টে এ বি বাহুর দৈর্ঘ্য বা এ বি বের করব। তাহলে সুতরাং এ বি সমান, আমরা লাস্ট ক্লাসে বাহুর দৈর্ঘ্য বের করা শিখেছিলাম। সিস্টেমটা কি? বড় করে একখান রুট দিব শুরুতেই। রুট দেওয়ার পরে এই ভুজ থেকে এই ভুজটা বাদ দিব, মানে বিয়োগ করব। তার মানে 2 - -2 মানে কি হবে? 2 + 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 2 + 2 তার হোল স্কোয়ার। এবার এই কোটি থেকে এই কোটিটা বাদ দিব, আর মাঝখানে একটা প্লাস চিহ্ন ফিক্সড, এটা ফর্মুলার প্লাস। তাহলে কি হবে? এই 2 থেকে আবার ওই 2 বাদ দে, 2 মাইনাস মাইনাসে +2 তার হোল স্কোয়ার। তাহলে মাঝখানে একটা মাইনাস কিন্তু আছে, যেটা ফর্মুলার মাইনাস, আর এর আগে যেহেতু একটা মাইনাস আছে তাই মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে এখন এর পাশে কি লিখবো? এত একক। এই যে এককটা, এটা লিখতে ভুল করা যাবে না। এটা লিখতে ভুল করলে টিচার কিন্তু মার্ক দিতে ভুলে যাবে, ঠিক আছে? পরিসীমা 3 বাহুর যোগফল ভাগ 2 না, হ্যাঁ, পরিসীমা হলো 3 বাহুর যোগফল, আর অর্ধ পরিসীমা মানে এস, এটা হলো 3 বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা এখন এই বাহুর দৈর্ঘ্যটা কত পাচ্ছি দেখতো, একটু হিসাব করতো। 2 আর 2 যোগ করলে 4, 4 এর স্কোয়ার করলে 16, যোগ এখানেও 16 একক, ঠিক আছে? তাহলে এখন √16 আর 16 যোগ করলে কত হবে? √32 একক। কেউ চাইলে √32 লিখতে পারিস, আর কেউ যদি চাস এটাকে আবার লেখা যায় 4√2। কি লেখা যায়? 4√2। এটা ক্যালকুলেটরে দিলেও চলে আসে। 4√2 এককও লিখতে পারিস, কোনো সমস্যা নাই। এত একক। এই বিবাহুর দৈর্ঘ্য যে বের করলাম, এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? হ্যাঁ, অনেকেই বের করতে পারছিস। বিধান চন্দ্র সাহা আইডি থেকে 32, ওকে, 32 √32 মানে হচ্ছে তোর 4√2 একক। এটা অনেকেই বুঝিস, হ্যাঁ, অনেকেই পারছিস, থ্যাংক ইউ। এবার এবি তো বের করলাম, বের করতে হবে এবার কি? বিসি আর এসি। এটা বের করা একটু ঝামেলা, এটা বের করতে তোদের অনেক সমস্যা হয়। তোরা ডিরেক্টলি ক্যালকুলেটারে এটা করতে চাস, কিন্তু ক্যালকুলেটার না করে এটা করতে হবে। তাহলে আমি এখন বের করব বিসি। কি বের করব? বিসি। তাহলে একটা বড় রুট দিলাম, দেওয়ার পরে
দেখ তো বি বিন্দুর ভুজ কত আছে -2, আর এই যে সি বিন্দুর ভুজ আছে -2√3। তাহলে হিসাব করলে কি হবে, -2 মাইনাস মাইনাসে +2√3, -2 + 2√3 তার হোল স্কোয়ার। আমি সেটা একটু লিখি, তাহলে -2 + 2√3 তার স্কোয়ার প্লাস, মানে ফর্মুলার প্লাস। এরপরে আসি, বি বিন্দুর কোটিতে -2 আর ওইটার কোটিতে 2√3, তাহলে কি হবে -2 - 2√3 তার স্কোয়ার। তার মানে কি লিখতে পারি আমরা, -2 - 2√3 তার স্কোয়ার। দেখতো লাইনটা বোঝা গেল কিনা, এত একক। আশা করি ক্লিয়ার। ওই যে ভুজ মাইনাস ভুজ তার স্কোয়ার, কোটি মাইনাস কোটি তার স্কোয়ার, বাস। এখন বল স্কোয়ার রুট, এই যে 2√3 - 2, এটাকে একটু ঘোরায় লিখতে পারি না আমরা? তোরা কি করিস, এরপরে অনেকে এটুকু পুরোটা ক্যালকুলেটরে দিয়ে দিস, রেজাল্ট চলে আসে। দামি ক্যালকুলেটর আছে, কোনো টেনশন নাই। হ্যাঁ, এটা হবে, কোনো সমস্যা নাই। ক্যালকুলেটরে দিলে যে রেজাল্ট আসে সেটা গ্রহণযোগ্য, কিন্তু তোরা তো একটু ম্যাথটাকে ক্যালকুলেটর ছাড়াও করা শিখতে পারিস, তাই না? এটা তো ক্যালকুলেটর ছাড়াও করা যায়, ফর্মুলা ইউজ করে করা যায়। আমি সেটা একটু দেখাই, দেখ। তাহলে এখন এখানে কি লিখতে পারিস, 2√3 আর এই -2 এটা আগে লিখলি, তার স্কোয়ার। ঠিক আছে, মানে একটু ঘুরায় লিখছি, ঘুরায় লিখলে তো কোনো সমস্যা নাই, আছে। তারপরে প্লাস দিলাম। এবার বল, এর আগেও মাইনাস, ওর আগেও মাইনাস। আমি যদি দুই জায়গা থেকে মাইনাস কমন নেই, তাহলে কি হবে বলতো দেখি? মাইনাস যদি কমন নেই তাহলে থাকবে 2√3 + 2। আমি একটু ঘুরাই লিখছি একবারে। আর সেই যে মাইনাস কমন নিয়েছিলাম তার উপর একটা স্কোয়ার ছিল না, স্কোয়ারের কারণে ওই মাইনাসটা একদম নাই হয়ে গেছে। তার মানে এখন শুধু এর উপর একটা স্কোয়ার দিলে কাজ শেষ। বুঝছিস? ভালো করে বুঝ। মানে ব্যাপারটা এরকম যে এইখানে আমি যদি মাইনাস কমন নেই তাহলে ব্যাপারটা এরকম হয়, 2 + 2 + 2√3, পুরোটার উপর একটা স্কোয়ার। এখন এই মাইনাস স্কোয়ারের কারণে ভ্যানিশ, থাকবে 2 + 2√3 তার স্কোয়ার। তার মানে আমি আলটিমেটলি একবারে কি করে দিয়েছি, এই যে 2√3 + 2 তার স্কোয়ার লিখে দিয়েছি। কোনো সমস্যা? কোনো সমস্যা আশা করি না। আশা করি তোরা বুঝছিস। এখন আমি এইখানে কাজটা করব, এখানে হিসাবটা করব কি হিসাব একটু দেখ। এখন আমি এই যে এই 2√3 + 2, এটাকে 2√3 কে এ ধরি আর 2 কে বি ধরি। একটু ভেবে দেখতো, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটা কোনো ফর্মুলার সাথে মিলে যায় না? মনে পড়ে এই ফর্মুলাটা কি তোরা জানিস? a + b হোল স্কোয়ার সমান, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটা সমান কি 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই যে একটা ফর্মুলা, এটা তোদের জানা আছে আশা করি। এই ফর্মুলাটা এইখানে পড়ছে এবং এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ঘটনা কি দাঁড়াবে বলতো দেখি? স্কোয়ার রুট, একটা 2 নিব আগে, তারপরে a স্কোয়ার মানে কার স্কোয়ার? a স্কোয়ার মানে 2√3 তার স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কার স্কোয়ার? 2 এর স্কোয়ার, একক। এখন এটা হিসাব কর কি থাকে দেখ, 2 এর জায়গায় থাকলো, 2√3 স্কোয়ার করলে হয় 12, 12 যোগ 2 এর স্কোয়ার করলে 4, তাহলে 12 আর 4 যোগ করলে কত হয়? 16 হয়। আমি বলছি কিন্তু তোরা চাইলে এই লাইনের পরে ক্যালকুলেটারে দিয়ে রেজাল্ট বের করতে পারিস, তবে কিছু টিচার ঝামেলা করতে পারে, কিছু টিচার চাইলে ঝামেলা করতে পারে। ওকে, দেন আমি এখন কি করব? এখন এই 12 আর 4 যোগ করলে 16, 16 দুগুণ কত হয়? 32 একক। তার মানে খেল খতম, দোকান বন্ধ। √32 মানে কত? 4√2 একক। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি আর বি সি। এখন বের করা লাগবে কোনটা? এখন বের করতে হবে না, রুট আর স্কোয়ার কাটাকাটি করা যাবে না। এইখানে তো আলাদা আলাদা স্কোয়ার আছে, দেখ আলাদা আলাদা স্কোয়ার। এখন কি কাটাকাটি হয়? কাটাকাটি করতে হলে পুরোটা থাকতে হয়। তবে এই ম্যাথগুলোর ক্ষেত্রে কখনো রুট আর স্কোয়ার কাটাকাটি করবিই না। কেন করবি না? কারণ অনেক সময় স্কোয়ারের ভেতরে যে মানটা থাকে সেটা নেগেটিভ থাকে। মনে কর ব্যাপারটা এরকম আছে, -2 তার স্কোয়ার আছে, তার উপরে রুট আছে। এখন তুই কি করলি? রুট আর স্কোয়ার কাটাকাটি করে দিলি, তাহলে রেজাল্টটা কি হবে? -2 হবে না? কিন্তু আলটিমেটলি এটা রেজাল্ট কিন্তু -2 না। কেন -2 না? দেখ, মেন কাজ হচ্ছে আগে স্কোয়ার করা।
যখন -2 এর স্কোয়ার করবি তখন কি হয়ে যাবে √4, তার মানে এর রেজাল্ট কিন্তু আসলে 2। এই জন্য রুট আর স্কোয়ার কাটাকাটি করার কোনো দরকার নাই, এগুলো মাথায় রাখবি। এইগুলোই মূলত আমাদের ক্যালকুলেশনের ফাস্ট করবে এবং আমাদের নলেজটাকে বাড়াবে। কথা কি বুঝছিস? ওকে, এখন চলি। এখন আমরা এসি বাহুর দৈর্ঘ্য বের করব। কার দৈর্ঘ্য? এসি। তাহলে এসি সমান কি হয় দেখি। এসি সমান একই সিস্টেমে আমরা বের করব এসি এর দৈর্ঘ্য। তাহলে একটা বড় রুট দিলাম, দেওয়ার পরে এখন এ কি আছে একটু তাকায় দেখ। এ আছে 2 2 আর সি আছে কত -2 √3 আর 2 √3। এটা একটু আমি লিখে নেই এখানে, তাহলে আমার এটা বের করতে সুবিধা হবে। তাহলে বিন্দুটা কি কি আছে? এ আছে হচ্ছে এটা 2, 2 আর সি আছে হচ্ছে 2 √3, 2 √3, একটার আগে আছে মাইনাস, প্রথমটার আগে কি আছে মাইনাস আছে। তাহলে -2 √3, -2 √3, 2 √3। ওকে, তাহলে এখন বল এসি এর দৈর্ঘ্যটা কি হবে? এই দেখ 2 মাইনাস মাইনাসে প্লাস 2 √3 তার হোল স্কোয়ার, 2 প্লাস 2 √3 তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 √3 তার হোল স্কোয়ার, 2 মাইনাস 2 √3 তার হোল স্কোয়ার। দেখ তো এটা আগের সেই ফর্মুলায় পড়ে গেছে কিনা, আবার কেবল যে ফর্মুলায় ফেললাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, বাস ফর্মুলায় ফেলে দিই। তার মানে কি হবে রুট একটা বড় 2 নিলাম সবার আগে, তারপরে কি হবে a এর জায়গায় 2 তার স্কোয়ার যোগ b এর জায়গায় 2 √3 তার স্কোয়ার একক। ডান। এখন বল স্কোয়ার রুট এই যে 2 এর স্কোয়ার করলে 4 আর 2 √3 এর স্কোয়ার করলে 12, তার মানে 12 আর 4 যোগ করলে 16, তাহলে 2 × 16 একক। এর মানে হলো √32 একক, √32 একক। এর মানে কত? √32 মানে 4√2 একক। তাহলে এখন বল তো দেখি এই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সমান কিনা। √32 কে কিভাবে 4√2 বানাবো? এটা ম্যানুয়ালি করলে তুই এভাবে করবি, রুট দিবি আর 32 কে ভাঙলে 5টা 2 হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, এই হচ্ছে 5টা 2। এই দেখ এই 5টা 2, এই 5টা 2 গুণ করলে মানে 32 হয়। তাই রুট দেওয়ার পরে আমি 32 কে ভেঙে কি করলাম এরকম লিখলাম। এবার প্রত্যেক 2টা থেকে একটা করে বাইরে চলে আসবে, এক জোড়া এক জিনিস থেকে রুটের বাইরে একটা আসে। তাহলে এই জোড়া থেকে আসলো একটা 2, এই জোড়া থেকে আসলো একটা 2, আর এই বেচারে এতিম অসহায়, এর কোনো জোড়া নাই, এই জন্য রুটের মধ্যেই থেকে গেল। তার মানে কি হবে 4√2। এটা হলো ম্যানুয়াল মেথড। আর সবচেয়ে ভালো কথা কাজ হচ্ছে তোর বাপের দেওয়া একটা ক্যালকুলেটর আছে, দামি ক্যালকুলেটর, ওটা √32 দিবি, ঠুস করে অ্যান্সার চলে আসবে 4√2। আচ্ছা আমরা এখন কি করলাম বলতো দেখি। আমরা 3টা বাহুর দৈর্ঘ্য বের করলাম, এখন আমাদের মতামত দেওয়ার পালা। তাহলে মতামতটা কি বলতো, কি দিব, কি মতামত দিব আমরা? যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা মতামত শুরু করলাম, যেহেতু ত্রিভুজ ABCA, যেহেতু ত্রিভুজ ABCA AB সমান BC সমান AC, মানে 3টা বাহুর দৈর্ঘ্যই সমান। সুতরাং ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, তার মানে ত্রিভুজটা কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। বাস প্রথম কাজ শেষ। এবার পরের পার্টে যে বলছিল পরিসীমা বের করতে, কি বের করতে বলছিল? পরিসীমা। তাহলে এখন আমরা পরিসীমাটা বের করি। সুতরাং পরিসীমা সমান, পরিসীমা মানে কি? 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তার মানে কি হবে? কেউ চাইলে 3 × 4√2 দিতে পারিস, কেউ চাইলে 3 বার 4√2 যোগ করতে পারিস। 4√2 প্লাস 4√2 প্লাস 4√2 একক। তবে এটাকে ক্যালকুলেটর দিয়ে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল, মামুর বেটা বলছিল কয় দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো? 3 দশমিক স্থান পর্যন্ত। তার মানে আমরা এখন ক্যালকুলেটরে এটা দিব, দেওয়ার পরে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে রেজাল্টটা লিখে দিব।
আরেকজনের ভয়েস আসতেছে কোথা থেকে? অন্য কারো কথা শোনা যায়? এখানে তো অন্য কেউ নাই রে। মতো ভুলটা আমিই করতেছি। কি বলিস তোরা? আচ্ছা এখন বল, এখন তাহলে এই তিনটা যোগ করে কি করতে পারি? তিনটা যোগ করে তার 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে রেজাল্টটা বলে দিতে পারি। বল তো 3 দশমিক স্থান পর্যন্ত রেজাল্টটা কত হয়? একটা বাহুর দৈর্ঘ্য বের করে কেমনে হবে বলতো দেখি। এখনো কি অন্য ভয়েস আসে? তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত রেজাল্ট আসে হচ্ছে 16.971। না, দশমিকে নিতে হবে, দশমিকে নিলে আসে 12√2, আর এটা মানে হচ্ছে 16.9 কত 16.970, 16.970 একক। এটা হচ্ছে আমাদের পরিসীমা। ওকে, ডান। চল এরপরে চলি, এরপরের ম্যাথটা দেখি। বলতো দেখি আগের আগের যে ম্যাথটা আমরা করলাম এটা ক্লিয়ার কিনা? কারো কোনো সমস্যা আছে আগের ম্যাথে? স্যার জিরো নেওয়া যাবে না। জিরো কি কেন নিবি? কিসের জিরো নিবি? কোথায় জিরো নিবি বলতো? কোথায় জিরো নিবি? তিন দশমিক স্থান পর্যন্ত। আচ্ছা 970 পরে কত ছিল? জিরোর পরে কত ছিল বলতো? আচ্ছা পরে যদি 4 থাকে বা তার বেশি থাকে, 5 থাকে বা তার বেশি থাকে, তাহলে 971 লাখ, এত একক, বাস শেষ। এত একক। 3 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে 3 ঘর নিতে হবে। এই যে 1 2 3, দশমিকের পরে 3টা ডিজিট নিতে হবে। ওকে, থ্যাংক ইউ। চল নেক্সট। গাণিতিক সমস্যা 60। দেখাও যে এ এত, বি এত, সি এত, ডি এত একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। এই আয়তক্ষেত্র কারে বলে রে? কে কে জানিস বল? বল আয়তক্ষেত্র কারে বলে, কে কে জানিস? আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা ক্ষেত্র, এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয় পরস্পর সমান। দেখ আয়তক্ষেত্র একটু যদি আমরা দেখি, আয়তক্ষেত্র এই হচ্ছে একটা আয়তক্ষেত্র। আমি যদি এর নাম দেই এ বি সিডি, তাহলে এই যে এ বি সি ডি আয়তক্ষেত্র, এটা যদি আয়তক্ষেত্রই হয় শিওরলি, তার মানে এ বি বাহু আর সিডি বাহু কি হবে? সমান হবে। আর বিসি বাহু আর এডি বাহু কি হবে? সমান হবে। আচ্ছা এটা তো সামান্তরিকের ক্ষেত্রেও হতে পারতো। এটা কিন্তু সামান্তরিকের জন্য সত্য যে এবি বাহু আর সিডি বাহু সমান, বিসি বাহু আর এডি বাহু সমান। তাহলে আয়তক্ষেত্রকে আমরা কনফার্ম করব। এবার আমি বের করব এসি আর বিডি, মানে দুইটা কর্ণ। কি কি বের করব? এসি আর বিডি। ধর এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য বের করব, মানে এসি বের করব। এসি কেমনে বের করব? এ আর সি বিন্দু দিয়ে। এবার বিডিও বের করব। এটা কেমনে বের করব? বি আর ডি বিন্দু দিয়ে। তার মানে ঘটনা কি দাঁড়ালো? আমাকে কয়টা জিনিস টোটালি বের করতে হচ্ছে? আমাকে একটা চতুর্ভুজের প্রকৃতি যাচাই করতে হলে, এটা একটু নোট আকারে লেখ, নোট আকারে এটা লেখ। নোটটা এভাবে দে যে কোন চতুর্ভুজের প্রকৃতি যাচাই করতে, নোট কোন চতুর্ভুজের প্রকৃতি যাচাই করতে ছয়টি দৈর্ঘ্য বের করতে হয়, 6টি বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, 6টি বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, দৈর্ঘ্য বের করতে হয় বা নির্ণয় করতে হয়।
ছয়টি বাহু কি কি এই দেখ খেয়াল করে দেখ, যেমন এই পাশের চিত্রের জন্য কি কি বের করতে হবে, এ বি বের করতে হবে, বিসি বের করতে হবে, এসি বের করতে হবে। আচ্ছা এসি পরে আসি, এ বি বিসি, তারপরে কি এ বি বিসি, সিডি বের করতে হবে, সিডি, তারপরে বের করতে হবে এডি। এই হলো চারটা বাহু। এই কয়টা কি বের করতে হবে, চারটা বাহু। আর এর সাথে বের করতে হবে দুইটা কর্ণ। এই চারটা কি বাহু, এর সাথে বের করতে হবে দুইটা কর্ণ। কর্ণ কি কি বের করতে হবে, কর্ণ বের করতে হবে এসি আর বিডি। এই বাহু আর কর্ণ বের করে যাচাই করতে হবে চতুর্ভুজটা কেমন। তার মানে এই হচ্ছে বাহু চারটা, এই হচ্ছে কর্ণ দুইটা। তাহলে একটা চতুর্ভুজের প্রকৃতি যাচাই করতে কয়টা জিনিস বের করতে হবে, একটা চতুর্ভুজের প্রকৃতি যাচাই করতে আমাদেরকে টোটালি 6টা বাহুর দৈর্ঘ্য বা 6টা দৈর্ঘ্য বের করতে হবে। এর মধ্যে 4টা বাহু, 4টা বাহু, 2টা কর্ণ। এবার আসি ব্যাপারটা কেমন, যদি বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়, বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয়, যদি মানে এটা আর একটা নোট লিখবো আমরা, এইখানেই আমি লিখবো বাকি নোটটা। নোটটা হচ্ছে এরকম, এক নম্বরটা হচ্ছে এরকম, কথাটা এক নম্বর কথা হচ্ছে এরকম, যদি এ বি সমান সিডি, এই চিত্রের জন্য আমি দেখাচ্ছি আর কি, এ বি সমান সিডি, বিসি সমান এডি, কিন্তু কিন্তু এসি নট ইকুয়ালস টু বিডি, এসি আর বিডি সমান না, এসি নট ইকুয়ালস টু বিডি, কিন্তু এসি নট ইকুয়ালস টু মানে হলো সমান নয় বিডি, তাহলে চতুর্ভুজটা হবে সামান্তরিক। তাহলে কি হবে, তাহলে চতুর্ভুজটা কি হবে, তাহলে সামান্তরিক হবে, সামান্তরিক। বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ দুইটা অসমান, তাহলে কি হবে, সামান্তরিক। 2 নম্বর কথা হচ্ছে এরকম, যদি এ বি সমান কি, এ বি সমান সিডি, বিসি সমান এডি, এরপরে এসি সমান আবার বিডি, মানে বিপরীত বাহুগুলোও সমান কর্ণগুলোও সমান, বিপরীত বাহু আর কর্ণ সবই যদি সমান হয় তাহলে চতুর্ভুজটা কি হবে, তাহলে আয়তক্ষেত্র। তাহলে কি হবে, আয়তক্ষেত্র। বাস। এইবার যদি সবগুলো বাহু সমান হয়, সবগুলো বাহু সমান মানে কি, এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, সবগুলো বাহু সমান, কিন্তু কর্ণ দুটা অসমান। কিন্তু কর্ণ কি কি, কিন্তু কর্ণ এসি আর বিডি পরস্পর সমান না, তাহলে এটা হবে রম্বস। তাহলে এটা কি হবে, তাহলে রম্বস, তাহলে হবে রম্বস। বাস। এইবার 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে এরকম, যদি সবগুলো বাহু সমান হয় কর্ণ দুইটাও সমান হয়, মানে কি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, সব বাহু সমান, এবং কর্ণ এসি সমান বিডি, তাহলে চতুর্ভুজটা কি হবে, তাহলে চতুর্ভুজটা কি হবে, তাহলে বর্গ হবে। বলো এই যে কয়টা টপিকস আমি বুঝালাম, এটা ক্লিয়ার না, এই কয়টা টপিকস ক্লিয়ার? তাহলে একটা চতুর্ভুজের প্রকৃতি যাচাই করতে হলে আমাদের কি কি বের করতে হবে, 6টা জিনিস বের করতে হবে। 4টা বাহুর দৈর্ঘ্য বের করব, 2টা কর্ণের দৈর্ঘ্য বের করব। যদি বিপরীত বাহুগুলো সমান হয়, কর্ণ দুটাও সমান হয়, তাহলে সেটা আয়ত। যদি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় কিন্তু কর্ণ অসমান হয় তাহলে সামান্তরিক। যদি সবগুলো বাহু সমান হয় কর্ণ অসমান হয় তাহলে রম্বস। যদি সবগুলো বাহু সমান হয় কর্ণও সমান হয় তাহলে এটা বর্গ। ডান? বল ক্লিয়ার কিনা বল তো দেখি, একটু জানা, আমাকে জানা প্লিজ। আশা করি একদম ক্লিয়ার। এই ম্যাথটা আমি করে দিব না, এটা তোরা বাসায় করবি। আমি সব বুঝাই ফেলছি এটার। আমি পরের ম্যাথ 8 নম্বর ম্যাথটা করে দিব।
আর এই ম্যাথটা তোরা বাসায় করবি। এখানে কি কি বের করবি? এবি বের করবি, বিসি বের করবি, সিডি বের করবি, এডি বের করবি, এসি বের করবি এবং বিডি বের করবি। 6টা দৈর্ঘ্য বের করবি। তারপরে যদি দেখিস যে এই কন্ডিশন মানছে, এই যে আয়তক্ষেত্র বলছে না, তার মানে আমাদের যদি এই কন্ডিশনটা মানে, এই যে 2 নম্বর যে কন্ডিশনটা লিখছে এটা যদি মানে তাহলে এটা আয়ত হবে, আর যদি না মানে তাহলে আয়ত হবে না। আশা করি একদম ঝকঝকে তকতকা ফকফকা ক্লিয়ার। চল এখন আমরা এই নেক্সট ম্যাথটা এই কনসেপ্টের উপর ভিত্তি করে করে ফেলি। 8 নম্বর ম্যাথ বলছে এ এত, বি এত, সি এত, ডি এত। চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করো। ভালো কথা, নির্ণয় করে চল। তার মানে আমাদের কি বের করতে হবে? 6টা দৈর্ঘ্য বের করতে হবে, এবি, বিসি, সিডি, এডি। এরপরে বের করতে হবে এসি আর বিডি। ঠিক আছে, এই 6টা দৈর্ঘ্য বের করে দেখাইতে হবে যে এটা আয়ত না সামান্তরিক। দেখি আমরা কি হয়। আমরা এটা সলভ করা শুরু করি। সলিউশন। তাহলে কি লিখবো আমরা? দেওয়া আছে, কি দেওয়া আছে রে? দেওয়া আছে এ মামুর বেটা এ সমান -2 আর -1। এরপরে আসে বি, বি সমান কত? 5,4। 5,4। এরপরে কি আছে? এরপরে আছে সি, সি হচ্ছে 6,7। 6,7 সবগুলো কত সুন্দর কিউট কিউট পয়েন্ট বা বিন্দু, কোনো ভেজাল নাই, রুট টুট নাই। ডি কি দেওয়া আছে? ডি দেওয়া আছে -1,2। খুব ঠান্ডা মাথায় এই সবগুলো দৈর্ঘ্য বের কর। এখন এখন বের করবি এবি। এবি সমান একটা বড় কিউট স্কোয়ার রুট দিলাম, একটা কিউট স্কোয়ার রুট দেওয়ার পরে এই যে -2 -5, -2 -5 তার স্কোয়ার যোগ -1 -4 তার স্কোয়ার, -1 -4 তার স্কোয়ার একক। আমি পাশে পাশে লিখলাম। এখন এখানে হিসাব করি কত থাকে। -2 আর -5 মিলে -7। -7 এর স্কোয়ার করলে হয়, -7 এর স্কোয়ার করলে 49। আর এখানে -1 আর -4 এটা মিলে হয় -5। -5 এর স্কোয়ার করলে হয় 25। দুইটা যোগ করতে দেখি কত আসে। এই দুটা যোগ করলে কত আসে? 9 আর 5 14 আর 4 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, √74 একক। বলতো দেখি ঠিকঠাক করছি কিনা আমি? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আশা করি নাই। আশা করি ক্লিয়ার। এই যে আমরা এ বি এর দৈর্ঘ্যটা বের করলাম, এটা নিয়ে কারোর কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা একটু আমাকে জানা। আশা করি এটা নিয়ে কারোর কোনো ধরনের সমস্যা নেই। এবি বের করা শেষ। এবার কি বের করব? এবার বের করব এসি। তাহলে সরি, এবার বের করব বিসি। বিসি, বিসি। তাহলে বিসি সমান কি হবে? একটা বড় রুট দিলাম, দেওয়ার পরে এই যে 5 - 6, 5 - 6 তার স্কোয়ার যোগ 4 - 7 তার স্কোয়ার, 4 - 7 তার স্কোয়ার একক। এখন 5 থেকে 6 গেলে কত থাকে? -1 থাকে না? -1 এর স্কোয়ার করলে তো 1 হয়, এটা তো তোরা সবাই জানিস 1। 4 থেকে 7 গেলে থাকে -3, -3 এর স্কোয়ার করলে হয় 9। তার মানে এটার রেজাল্ট হচ্ছে √10 একক। ঠিক আছে, বিসি এর মান কত? √10 একক। ওকে, এরপরে বের করব সিডি। কি বের করব? সিডি। সিডি সমান, তাহলে সিডি সমান কি হবে? স্কোয়ার রুট, সি হচ্ছে এই যে আর ডি হচ্ছে ওইটা 6 মাইনাস মাইনাসে +1, দ্যাট মিনস 6 + 1 তার হোল স্কোয়ার প্লাস 7 - 2 তার হোল স্কোয়ার, 7 - 2 তার হোল স্কোয়ার একক। তার মানে কি থাকে বলতো দেখি? 6 + 1 মানে হচ্ছে 7, 7 এর স্কোয়ার করলে 49 যোগ 7 - 2 মানে 5, 5 এর স্কোয়ার করলে 25। এর মানে এটা কিন্তু আগেরটার সাথে মিলে গেছে। দেখ 49 আর 25 যোগ করলে কত হয়? √74 একক। ওয়াও, তার মানে আমরা বুঝতেই পারতেছি এই √74 এটা আসছে √10, এর মানে এর পরেরটাও আসবে √10। তার মানে এডি এর মানটা আসবে √10। চল এবার এডি বের করবি। এডি সমান কি হয় বল? স্কোয়ার রুট দিলাম, দেওয়ার পরে -2 ওই মাইনাস মাইনাসে +1, তাহলে -2 +1 তার হোল স্কোয়ার। ডান না? কোনো ভেজাল আছে? এরপরে -1
-2 তার হোল স্কোয়ার প্লাস -1 -2 তার হোল স্কোয়ার -1 -2 তার হোল স্কোয়ার একক। বলতো দেখি এই -2 + 1 মিলে কি হয়? -1 -1 এর স্কোয়ার করলে কত হয়? 1 হয়, দিলাম 1। এবার -1 -2 মিলে হয় -3, তার স্কোয়ার করলে হয় +9 একক। তার মানে এই দেখ, এটার মানও কত? এটার মানও √10 একক। তাহলে বাহুগুলো কিন্তু কাহিনী ঘটায় ফেলছে। বাহুগুলোর জন্য কিন্তু আমরা এটা বুঝে গেছি যে বিপরীত বাহুগুলো সমান। এই দেখ, √74 √74 √10 √10, বিপরীত বাহুগুলো সমান, এটা কিন্তু আমরা বুঝে লাইছি। এইবার আমাদের কর্ণ বের করতে হবে। কর্ণ কে রে মামুর বেটা? এটার জন্য একটা সুন্দর করে কিউট করে একটা আয়তক্ষেত্র এঁকে দিবি, বা যে কোনো একটা ক্ষেত্র এঁকে দিবি। এটা আসলে এই ম্যাথের জন্য আঁকা ঠিক হবে না। কেন? কারণ এরা বলছে আয়তনা সামান্তরিক, আমরা তো জানি না কি হবে, এই জন্য এটা দরকার নাই। তাহলে এই এর পরের যে কর্ণ দুইটা হবে, কর্ণ দুইটা কি কি হবে? এই যে এ সি আর বিডি। এবার আমরা এসি আর বিডি বের করব। এসি এসি সমান কি হবে বল? এসি সমান বড় একটা রুট দেই। তাহলে এ কি আছে দেখ, একটু তাকায় দেখ, -2 -6 তার হোল স্কোয়ার। তাহলে কি হবে? -2 -6 তার হোল স্কোয়ার দিলাম, -2 -6 তার হোল স্কোয়ার প্লাস, এরপরে আসি এই যে -1 -7 তার হোল স্কোয়ার। তাহলে -1 -7 তার স্কোয়ার একক। তাহলে এটা হিসাব করলে কি হবে? স্কোয়ার রুট এই -2 -6 মিলে -8, -8 এর স্কোয়ার করলে 64 প্লাস -1 আর -7 মিলেও -8, তার স্কোয়ার করলে আবার 64। তার মানে এইখানে টোটালি কত হচ্ছে? √128, মানে √128। এটা হলো একটা কর্ণের দৈর্ঘ্য, √128 একক। এটাতে চাইলে আবার তোরা একটু সাইজ করে লিখতে পারিস। √128 এটা মানে মেবি, এটা মানে হচ্ছে 8√2। কত? 8√2 একক। চাইলে এরকম লিখতে পারিস তোরা। ডান ডান। এবার আমরা বের করব মামুর বেটা বিডি, বাংলাদেশ বিডি। তাহলে বিডি বের করার জন্য বি আর ডি এর স্থানাঙ্কটা একটু দেখে আসি চল। এই যে বি, এই যে ডি। তাহলে 5 মাইনাস মাইনাসে +1, 5 + 1 এর হোল স্কোয়ার, 5 + 1 তার হোল স্কোয়ার যোগ, তারপরে কি আছে? এই যে 4 - 2 তার হোল স্কোয়ার। তাহলে কি লিখবো? 4 - 2 তার হোল স্কোয়ার একক। এর মানে কি হলো? 5 + 1 মানে হচ্ছে 6, 6 এর স্কোয়ার করলে 36 যোগ 4 - 2 করলে হয় কত? 2, 2 এর স্কোয়ার করলে হয় 4। তার মানে থাকলো কত? আলটিমেটলি আমরা পেলাম √40। তার মানে √40 একক। এটার আবার তোরা সাইজ করতে পারিস চাইলে। কি লেখা যায়? √40 কে কি লেখা যায় বলতো দেখি? √40 কে কি লেখা যায়? √40 কে লেখা যায় 2√10। এটা লিখতে পারিস, কোনো সমস্যা নাই। কেউ চাইলে এটাও লিখতে পারিস। এখন বল, কর্ণ দুটা কি সমান হলো? কর্ণ কিন্তু সমান হয় নাই। এখন আমরা কি লিখবো রে? এখন আমরা লিখবো, যেহেতু এটা একটু অন্য কালার নেই, হ্যাঁ চল আমরা এটা একটু পিঙ্কি পিঙ্কি খেলি। হ্যাঁ, পিঙ্কি কালার নেই। যেহেতু যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের এ বি বাহু সমান কি বাহু? সিডি বাহু। এসি বাহু সমান, সরি, বিসি বাহু সমান কি? এডি বাহু। বিসি সমান কি হলো? এডি। বিপরীত বাহুগুলো পরস্পর সমান। কিন্তু 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 কর্ণ এসি নট ইকুয়ালস টু বিডি। ঠিক আছে? বাংলাদেশ এসি এর সমান না। তার মানে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এখন কি বলতে পারি? এই যে আমরা যা শিখে আসছি সেই কন্ডিশন দেখ, এই দেখ, এই যে এই কন্ডিশনে চলে গেছে। কোথায়? এই যে সামান্তরিকের কন্ডিশনে গেছে। এ বি সিডির সমান, বিসি এডির সমান, কিন্তু এসি বিডির সমান না। তাহলে আমরা এখন কি লিখে দিব? সুতরাং এ বি সি ডি কি হবে? সুতরাং এ বি সি ডি একটি কি? সামান্তরিক। বাস
বল, বুঝতে কষ্ট হলো? এই ম্যাথ একটা বোর্ড পরীক্ষা আসে, এই যে ম্যাথ একটা জাস্টিফাই করা, এটা তোর স্কুলের পরীক্ষা একটা আসবে 100% গ্যারান্টি। বোর্ড পরীক্ষা একটা 4 মার্কের জন্য আসার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু স্কুলের পরীক্ষা একটা আসবে 4 মার্কের জন্য, এটা কনফার্ম থাক, ঠিক আছে? পিথাগোরাস ব্যবহার করে আয়ত বা রম্বস কিনা সেটা যাচাই করা যাবে কিনা? এটা যাবে, যাবে। রম্বসেরটা যাচাই করা যাবে। আয়ত বা রম্বস এই দুটা তো একসাথে কানেক্টেড না। রম্বসের কনসেপ্ট এক, আয়তের কনসেপ্ট আলাদা, ঠিক আছে? এই ম্যাথগুলোতে গ্রাফ দিতে হবে না, যদি চাই তাহলে দিবি। আর সবচেয়ে বেস্ট হচ্ছে তোর বোঝার সুবিধার্থে তুই এমনিতে একটু ফ্রি হ্যান্ড রাইট করে ফ্রি হ্যান্ড একটা গ্রাফ বা ফ্রি হ্যান্ড একটা ফিগার দিতে পারিস, এটা খুব সমস্যা সমাধান করে দিবে তোর তোর জন্য, এটা ইজি হয়ে যাবে তোকে। তবে চল আমরা নেক্সট ম্যাথে যাই। চল চল চল, ম্যাথ নাম্বার 9 বলছে কি বলছে দেখ তো দেখি। এ বি সি তিনটা বিন্দু দিয়েছে, বিন্দুগুলোর মধ্যে কোনটি এই বিন্দুর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী? নিকটবর্তী মানে কি? নিকটবর্তী মানে কাছে, মানে কার দূরত্ব সবচেয়ে কম। ধর আমি সেন্টার, আমার থেকে তোরা কে কাছে সেটা বের করতে হলে কি করতে হবে? আমাদের দুইজনের আত্মার দৈর্ঘ্য মাপতে হবে, যে কার আত্মা কত দূরে আছে। হ্যাঁ, তাহলে এইখানে এই যে সেন্টার হচ্ছে এটা মামুর বেটা পি, এটা হলো সেন্টার। এখন এই পি থেকে এ দূরে না বি দূরে না সি দূরে, কেমনে বের করব? খুব সহজ কাজ। আমরা এই পি থেকে ফার্স্টে এর দৈর্ঘ্য বের করব, পি থেকে বি এর দৈর্ঘ্য বের করব, পি থেকে সি এর দৈর্ঘ্য বের করব। তিনটা দৈর্ঘ্য যখন বের করব, এর মধ্যে যেটা সবচেয়ে বড় মান সেটা কি? দূরবর্তী। তাদের মধ্যে আত্মার দূরত্ব বেশি। আর যেটা সবচেয়ে ছোট মান সেটা নিকটবর্তী, মানে এদের মধ্যে একটু ভালোবাসা বেশি। কথা ক্লিয়ার? তার মানে এই ম্যাথটা এটা তোরা নিজেরা পারবি আশা করি। এটা আমার করে দেওয়া উচিত না, আমার মনে হয় এটা তোরা পারবি। তোরা কি বের করবি এখন? তোরা কি করবি? পি এ বের করবি, পিবি বের করবি, পিসি বের করবি। তাহলে কি কি বের করতে হবে? পি এ সমান পিবি সমান পিসি সমান, এই তিনটা বের করে যেটা সবচেয়ে কম হয়, যেটা সবচেয়ে কম হয় সেইটা নিকটবর্তী। যেটা সবচেয়ে ছোট মান তো বুঝবি নাকি, যেটার মান ছোট সেটাই ছোট মান। আর যেই মানটা সবচেয়ে বড় মানে যেটা বেশি বড় মান সেটা দূরবর্তী। এটা তোদের বাসার কাজ দিলাম, এই তিনটা মান বের করবি। যেটা ছোট সেটা নিকটবর্তী, যেটা বড় সেটা দূরবর্তী। এটা তোদের HW দিয়ে দিলাম। H মানে হোমের W, ঠিক আছে? ওকে, এরপরেরটা 10 নম্বর ম্যাথটা দেখ। এই একখান ম্যাথ, এটারে কয়েকখান স্টার দে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝছিস? এটারে চুটকি মেরে কয়েকটি স্টার দিয়ে দে। এই হলো একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার দে। এটা 3 স্টার মানের একখান ম্যাথ। এই 3 স্টার মানের ম্যাথটা আমরা এখন সলভ করতে যাচ্ছি। এটা খুব সহজ ম্যাথ, টেনশন নেই লেনেকা। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, প্রথম ক্লাসে এটা আলোচনা করছিলাম, এটা মনে রাখতে হবে। সেটা কিরকম? আগে কথাটা পড়ে বুঝি কি বলছে। বলছে pxy, বুঝিস ভালো করে বুঝিস। এই pxy এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং কিউ এত বিন্দুর দূরত্ব সমান। তার মানে কে? এই pxy এটা হলো সেন্টারে, কথা বুঝছিস? এটা হলো সেন্টার, মানে এর সাথে কম্পেয়ার করা হচ্ছে। কার কার কম্পেয়ার হচ্ছে? এর সাথে y অক্ষের দূরত্বের কম্পেয়ার হচ্ছে, আর এর সাথে ওই কিউ বিন্দুর দূরত্বের কম্পেয়ার হচ্ছে। এবং আলটিমেটলি এই দুইটা দূরত্ব কি বলে দিয়েছে? সমান বলে দিয়েছে। তার মানে আমি যদি pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব বের করি, তা যা হবে pxy বিন্দু থেকে 3 বিন্দু Q32 বিন্দুর দূরত্ব তাই হবে। তো প্রশ্ন মতে দিয়ে দুইটা সমান দিব, দেওয়ার পরে হিসাব কিতাব করলে এই যে এই চুইট জিনিসটা মিলে যাবে বা বের করে ফেলতে পারবো। তো এটা আমরা আগে একটু ফিগার দিয়ে দেখি, ফিগার দিয়ে একটু বুঝি। হ্যাঁ, একটু ফিগারটা দিয়ে একটু রিয়েলাইজ করার চেষ্টা করি। ধর এই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এই হলো এক্স অক্ষ, ঠিক আছে? তো এই দুইটা অক্ষ দেওয়ার পরে এখন আমরা বিন্দুর নাম দেই। এটা ধর এক্স, এক্স প্রাইম, এটা হলো ওয়াই, ওয়াই প্রাইম,
এই হচ্ছে অরিজিন বা ও। এখন পি এক্স ওয়াই বিন্দুটা মনে কর এইখানে মনে কর পি এক্স ওয়াই বিন্দু, পি এক্স কমা ওয়াই। আর একটা বিন্দু আছে কি Q32, মনে কর Q32 বিন্দুটা এইখানে, এটা হলো Q32 বিন্দু। এখন ওরা যা বললো সেই অনুযায়ী ব্যাপারটা এরকম যে এই যে ওয়াই অক্ষ মানে তো এইটা নাকি, এই ওয়াই অক্ষ থেকে পি এক্স ওয়াই বিন্দুর যা দূরত্ব, তার মানে এই দূরত্বটা আর কি, এই দূরত্বটা যা হবে, এইখান থেকে এই যে কিউ বিন্দুর দূরত্বটাও তাই হবে। তার মানে ঘটনা হচ্ছে এরকম যে এই পি থেকে এই কিউ বিন্দুর দূরত্ব আর পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব পরস্পর সমান। ঠিক আছে, তার মানে আমাদেরকে এই কনসেপ্টটা এখন ব্যবহার করা লাগবে। একবার তোরা বলতো দেখি, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত? এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, দেখি কার কার মনে আছে, একটু বল। পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত? দেখি কার কার মাথায় আছে এটা। বলতো দেখি, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্বটা কত হবে? এক্স, সাবাস, এক্স হবে মডুলাস এক্স। আসলে দেওয়া উচিত মডুলাস এক্স, কারণ দূরত্ব আমরা নেগেটিভ নিব না, ওইদিন বলছিলাম যে মডুলাস দিতে হবে। তার মানে আমরা এখন সলিউশন শুরু করতে যাচ্ছি। এটা সলিউশনটা আমরা এখন শুরু করব। সেটা কিরকম, যে পি এক্স ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্বটা কত সেটা দিয়েই শুরু করব। তাহলে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান কি হবে? মডুলাস এক্স একক। আর মডুলাস এক্স মানে কি? শুধু এক্স, এত একক। এটা বুঝতে পারছি নাকি? কোন বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব ভুজের মান বা এক্স এর মানের সমান, কোন বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কোটির মান বা ওয়াই এর মানের সমান, এটুকু মাথায় থাকলেই হবে। এবার পি এক্স ওয়াই বিন্দু থেকে ওই Q32 বিন্দুর দূরত্ব বের কর। আবার পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে Q3,2 বিন্দুর দূরত্ব সমান কি হবে? একটা বড় রুট দিব। এই রুট দেওয়ার পরে কি করব? x মাইনাস কত? x মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার একক। ঠিক আছে না? এটা তো আর হিসাব করা যায় না, হিসাব করব না। এবার প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী এইটা আর এই x পরস্পর কি সমান? তার মানে প্রশ্ন মতে এইটা সমান x দিব আমরা। তাহলে পরের স্লাইডে চলে গেলাম। তাহলে এখন কি লিখব? প্রশ্ন মতে কি হবে? এই যে এই দৈর্ঘ্যটা আর x পরস্পর সমান, তার মানে স্কয়ার রুট x মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার সমান কি হবে? সমান হলো x। আশা করি ক্লিয়ার। এখন আমরা কি করতে পারি? বোথ সাইড স্কয়ার করে দেই। বোথ সাইড স্কয়ার করলে রুট বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কি? x মাইনাস 3 তার স্কয়ার প্লাস y মাইনাস 2 তার স্কয়ার সমান x স্কয়ার। পাশে লিখে দে বর্গ করে। ডান। এখন এই যে কাজটুকু আমরা করলাম, এই কাজটুকু কেন করলাম আমরা? ওই একটা প্রমাণ করব তার জন্য। তাহলে এখানে একটা ফর্মুলাই ফেলে দেই। এই যে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা এখানে ফেলে দেই। ফেললে কি হবে? x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4। এগুলো কিন্তু তোদের পারা উচিত। এখন একবারে ডিরেক্টলি করতেছি। a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা সমান কত? x স্কয়ার। এখন সব এক সাইডে নিয়ে চলে, প্রমাণ হয়ে গেছে। সব এক সাইডে নিয়ে আসলে প্রমাণ ডান। x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু আন্ডা। এখন x স্কয়ার কি করলাম? হালকা করে উড়াই দিলাম। তাহলে থাকলো কি বলতো? থাকলো কি? y
ওয়াই স্কোয়ারটাকে আগে লিখি, ওয়াই স্কোয়ার মাইনাস 6x, আচ্ছা 4y আগে লিখি তারপর x লিখি, মাইনাস 4y মাইনাস 6x, আর 9 আর 4 মিলে হবে 13 প্লাস 13 সমান আন্ডা। দেখ তো এটাই প্রমাণ করতে বলছিল কিনা, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 সমান 0। বাহ, ওয়াও, প্রুভড। তাহলে এটাই আমাদের প্রুভ করতে বলছিল। তার মানে আমরা এখন বলতে পারি যে আমাদের প্রমাণটা ডান। এই হচ্ছে আমাদের প্রমাণের বিষয় বা প্রমাণের লাইন, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 সমান কত, 0। আচ্ছা, এই ম্যাথটা আমরা একবার এইভাবে করলাম, কিন্তু ম্যাথটা কি আরও অন্যভাবে ঘুরাই পেঁচায় দিতে পারে না? অবশ্যই দিতে পারে, কিন্তু আমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকা চাই যে কোনো অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয়, কোনো অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয়, এটা ঠিক আছে, এটা তোদের জানা থাকতে হবে। আবার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমরা বুঝি। তাহলে বল এটা বুঝছি কিনা? চুইটলি মিলে গেছে, তার মানে এটা প্রুভড। ব্যাস, এবার চল আমাদের লাস্ট ম্যাথ, চুইট লাস্ট ম্যাথ হচ্ছে গাণিতিক সমস্যা 11। এটা কোনো সমস্যাই না, এটা আসলে একটা সহজ সমস্যা। একটা ত্রিভুজ এঁকে নেই আগে, তারপরে এই সমস্যা নিয়ে আলোচনা হবে। আগে ত্রিভুজ আঁকবো, তারপরে অন্য কথা, ঠিক আছে? এই হচ্ছে একখান ত্রিভুজ, তোরা দেখেই চিনতে পারতেছিস এটা ত্রিভুজ, কারণ এর 3টা বাহু আছে। তাহলে ত্রিভুজের যে 3টা বাহু আছে তার 3টা শীর্ষও আছে। আমি নাম দিলাম, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। প্রশ্নে আবার মামুর বেটারা বলে দিয়েছে এ মানে হলো -2, এ মানে 2, -1। তার মানে এই যে এ বিন্দুর স্থানাঙ্ক সেটা হলো 2, -1, আর এই যে বি তার স্থানাঙ্ক হচ্ছে -4, -4,2, আর এই যে সি তার স্থানাঙ্ক হলো 2,5। ভালো কথা। শামিমা নাসরিন আইডি থেকে এক্স কিভাবে হলো? কোথায় এক্স কিভাবে হলো বাপ? কোথায় এক্স কিভাবে হলো? এইখানে এক্স কিভাবে হলো মানে এই যে আমরা দুই অক্ষের দূরত্ব বের করলাম, মডুলাস এক্স মানে এক্স একক। আচ্ছা দেখ, এখন আমাদের প্রশ্ন বলছে ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। আচ্ছা, মধ্যমা কি জিনিস সেটা কিন্তু আমরা জানি। মধ্যমা হচ্ছে কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই মধ্যমা। যেমন আমি যদি এই ত্রিভুজের এডি শীর্ষটা খুঁজে বের করতে চাই, তাহলে এই এ থেকে আমাকে ডি পর্যন্ত মানে এই বিসি বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগ করা লাগবে, তাহলে আমি কি পাবো? এডি মধ্যমা পাবো। তার মানে আমরা কি বলতে পারি যে এই বিন্দুটা এটা হলো বিসি বাহুর মধ্যবিন্দু, ডিটা কি বিসি বাহুর মধ্যবিন্দু, যেহেতু এডিটা কি মধ্যমা। কথা কি বুঝছো? যেমন আমি যদি এইখানে এসি বাহুর মধ্যবিন্দুটা ই দেই, মনে করো আমি এসি বাহুর মধ্যবিন্দুটা ই চিহ্নিত করলাম, ই ধরো এটার নাম দিলাম ই, তাহলে আমি এ বি আর ই যোগ করলে যেটা পাবো সেটা হবে আর একটা মধ্যমা। এই যে বি আর ই যোগ করলে পাবো আর একখান মধ্যমা। তো আমার তো বি মধ্যমা লাগবে না, আমার জাস্ট বলছে এডি মধ্যমার মান নির্ণয় করতে। তাহলে এডি মধ্যমার মান যদি আমাকে বের করতে হয়, আমাকে নিশ্চিতভাবে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করা লাগবে, তাই করা লাগবে না? ডি বিন্দুর স্থানাঙ্কটা আমি এখন কেমনে বের করব? আমার কাছে তো কোনো তথ্য নাই, জাস্ট একটা ক্লু আছে যে ডি হলো বি এবং সি এর মধ্যবিন্দু, বি আর সি এর মাঝখানে, ঠিক মাঝখানে আছে ডি বিন্দুটা, এই ক্লুটুকু আছে, এটাই এনাফ। যদি আমাদের কোনো দুইটা বিন্দুর মাঝখানের বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়, সেটা আমরা এই উপায়ে বের করতে পারি। কিরকম ভাবে? মনে করো এই হচ্ছে আমাদের, এই হচ্ছে একটা বাহু, এবার এই মাথায় আছে এ, এই মাথায় আছে বি। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এদের মাঝখানের যে বিন্দু সেটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, সেটার নাম দিলাম ধরো আমি সি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা এরকম হবে, সি সমান এইরকম x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তার মানে সহজ কথায় ব্যাপারটা এরকম, ভুজ দুইটা যোগ করব, ভুজ দুটির যোগফল তাকে কত দিয়ে ভাগ করব? তাকে ভাগ করব 2 দিয়ে, কমা। তাহলে কি পাবো? মধ্যবিন্দুর ভুজ পাবো।
আর কোটি দুটির যোগফল, কোটি দুটির যোগফল তাকে ভাগ করব কি দিয়ে? তাকে ভাগ করব 2 দিয়ে। তাহলে পেয়ে যাব মধ্যবিন্দুর কোটি। কথা কি বুঝছো? তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক খুব সহজে আমরা বলতে পারি x1 প্লাস x2 ডিভাইড বাই 2 কমা y1 প্লাস y2 ভাগ 2, x1 প্লাস x2 ডিভাইড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইড বাই কত 2। এই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আশা করি ক্লিয়ার। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আশা করি একদম তকতকা ফকফকা ভাবে ক্লিয়ার। এখন বলো তো আমরা তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা এখন শুরু করি সলিউশন। সলিউশনটা কি? আমাদের যে বিন্দু দেওয়া আছে সেটা আগে লিখব। দেওয়া আছে কি? দেওয়া আছে বলো তো? দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 2 - 1, বি বিন্দুর স্থানাঙ্ক কত? -4,2, আর সি বিন্দুর স্থানাঙ্ক 2,5। এখন আমরা কি বলবো? বিসি বাহুর মধ্যবিন্দু ডি। বিসি বাহুর মধ্যবিন্দু যেটা ডি সেটার স্থানাঙ্ক বের করব। সুতরাং বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এখানে 3টা দাগ দিব আমরা। ওই যে সেদিন বলছিলাম যে আমরা স্থানাঙ্কের ক্ষেত্রে সবসময় এরকম 3টা দাগ দিয়ে প্রকাশ করার চেষ্টা করব, সমান কখনো দিব না। কারণ স্থানাঙ্ক একদম একটাই হয়, ইউনিক, একটা পজিশনের জন্য একটাই স্থানাঙ্ক হয়। আচ্ছা, এখন আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা কেমনে বের করতে পারবো? এই যে -4 যোগ ওই 2, মানে -4 প্লাস 2, তার নিচে দিব একখান 2 কমা এই যে 2 আর ওই 5 যোগ করব, 2 + 5 ভাগ 2। এই হয়ে গেল মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তার মানে কি? ভুজ যোগ ভুজ ভাগ 2, কোটি যোগ কোটি ভাগ 2। খুব সিম্পল। তাহলে -4 + 2 মানে কত? -2, -2 ভাগ 2 মানে কত? -1, আর 2 আর 5 মিলে 7, 7/2। বাস। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম কত? -1,7/2। যদি এখন ডি বিন্দুর স্থানাঙ্ক আমার জানা থাকে, কে আটকায় আমাকে এখন এডি বের করতে? সুতরাং এডি মধ্যমার সমান কি হবে? সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য কি হবে বলো তো? এডি মধ্যমার দৈর্ঘ্য একখান বড় সাইজের রুট দিব। দেওয়ার পরে কি লিখবো? এই যে এ আছে কত? 2। এই ডি এর প্রথমটা কত আছে? -1। তাহলে 2 - এ +1 তার হোল স্কয়ার যোগ এই যে -1 আর -7/2 তার হোল স্কয়ার, -1 - 7/2 তার হোল স্কয়ার একক। এখন হিসাব কিতাব চলুক, কাজ শেষ, প্রায় শেষ। এই 2 আর 1 মিলে হবে 3, 3 এর স্কয়ার করলে 9। বাহ! এবার -1 আর -7/2 যোগ করলে হবে -9/2। এটা আমরা সহজেই বুঝি। আমরা বহুবার বলছি 1 এর সাথে যোগ বিয়োগ খুব সহজ। এই দেখ, 2 × 1 = 2, মানে 2 আর 1 গুণ করলে 2, 2 আর 7 যোগ হবে, দুইটাই মাইনাস না? তাহলে যোগ করলে উপরে -9, নিচেই কত? 2। তাহলে -9/2 তার স্কয়ার একক। এখন বলতো কি হবে? স্কয়ার রুট 9 এর জায়গায় 9, মাইনাসের স্কয়ার করলে মাইনাস থাকে না, 9 এর স্কয়ার করলে 81, আর নিচেই 2 এর স্কয়ার করলে 4 একক। এবার তোদের যে বাপের টাকায় কেনা দামি ক্যালকুলেটর আছে, এই যে দামি ক্যালকুলেটরটা তোদের কাছে আছে, এই দামি ক্যালকুলেটরটাতে এই মানটা স্থাপন কর, তাড়াতাড়ি স্থাপন কর। আমি একটু হাতেই করি, ম্যানুয়ালেই করি, গরিব মানুষ, আমি একটু ম্যানুয়ালেই করি। তোদের মতো তো আর আমি এত বড় লোক না। এই দেখ, তাহলে এখন আমি ম্যানুয়ালি কিভাবে করতে পারি দেখ তো দেখি। এই যে লসাগু হবে 4, 4 নং 36, তাহলে উপরে থাকবে 36 যোগ 81, তাহলে উপরে হলো 36 + 81, আর নিচেই কত? নিচেই হচ্ছে 4। তাহলে 81 আর 36 যোগ করলে কত হয়? 81 আর 36 যোগ করলে হয় 81 আর 36 যোগ করলে হয় 7, 8 আর 3 11, 117। 117 ভাগ 4, দশমিকে নেওয়া দরকার নাই। উপরে কত হয়? 117 ভাগ 4। দেখতো, 7 আর 1 6 আর 1 7, আর 8 আর 3 11, 117 ভাগ 4, তার মধ্যে রুট।
আচ্ছা 117 রুট করলে কত হয় বলতো দেখি, 117 রুট করলে কত হয়, 117 রুট করলে কত হয়, 117 ক্যালকুলেটর দে, 117 রুট করলে একটা সুন্দর মান আসে, দেখ কত আসে, 3√39 এরকম কিছু আসে নাকি? কত আসে দেখ তো, তোদের আশায় বসে থেকে লাভ নেই, আমি দেখি একটু 117 রুট করা যায় কিনা দেখি। তাহলে এই হচ্ছে আমার ক্যালকুলেটর, কোথায় ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর। তাহলে রুট কত 117 সমান ওই দেখ 3√13 হয়, ঠিক আছে 3√13। আশা করি এখন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই উপরের 117 রুট করলে হয় 3√13, কত 3√13। তাহলে এখন আমি উপরে দিব 3√13 আর নিচেই দিব 4 রুট করলে তো 2 হয়, সবাই জানে এত একক। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চাইলে কেউ 1/2 × 3√13 লিখতে পারিস, কোনো সমস্যা নাই। ওকে, কোনো ভেজাল আছে বল, কোনো ভেজাল আছে? হ্যাঁ বিলকিস আক্তার খাতুন, কোনো টেনশন নাই, দামি মোবাইল ইউজ করা যাবে, তবে ক্যালকুলেটর ইউজ করাই ভালো, মোবাইলের প্রতি আসক্তি আবার খুব খারাপ দিকে নিয়ে যাবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে এখন আমাদের এই যে ম্যাথগুলো করলাম, আশা করি তোমাদের জন্য ম্যাথগুলো একেবারে সহজ ছিল। এবং আজকে কিন্তু অনেকগুলো নতুন নতুন কনসেপ্ট শিখিয়েছি, যেমন এর মধ্যে এইটা একটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় এই কনসেপ্ট ব্যবহার করে কত কিছু হতে পারে বলতে পারো? যেমন ধরো আমরা আরেকটা একটু কথা শুনে আসি। এই যে আমরা একটু আগে সামান্তরিক যাচাই করছিলাম, তাই করছিলাম না? দেখো তো, এই আগের একটা ম্যাথে সামান্তরিক জাস্টিফাই করলাম, এই যে ম্যাথটা সামান্তরিক যাচাই করলাম। ধরো তোমাকে বললো যে এই যে এ বি সি ডি এটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু। এবার তোমার প্রশ্নে বললো যে এদের মধ্যবিন্দুগুলো, এই বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করলে যে চতুর্ভুজ হয় তার প্রকৃতি যাচাই করো। এটা কিন্তু বইয়ে নাই, কিন্তু দিতেই পারে, কারণ তোমার মধ্যবিন্দুর কনসেপ্ট জানা আছে। তাহলে তুমি কি করবা? শুরুতে কি এরকম দৈর্ঘ্য বের করা শুরু করবা, নাকি তুমি এ বি এর মধ্যবিন্দু বের করবা, বিসি এর মধ্যবিন্দু বের করবা, সিডি এর মধ্যবিন্দু বের করবা, এডি এর মধ্যবিন্দু বের করবা? ওইগুলোর নাম তুমি ধরো পি কিউ আর এস দিলে, দেওয়ার পরে এখন তুমি কি শুরু করবা? এখন তুমি ওইখানে এইভাবে দৈর্ঘ্য 6টা বের করে যাচাই করা শুরু করবা যে এটা সামান্তরিক নাকি আয়তক্ষেত্র। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে কোনো চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো যদি যোগ করো, যেই চতুর্ভুজটা তৈরি হবে সেটা সবসময় একটা সামান্তরিক হয়, এটা মনে রাখবা। যেমন আমি একটা ছোট্ট ফিগারের মাধ্যমে তোমাদেরকে এটা একটু ক্লিয়ার করতে চাই। এই টাইপের কনসেপ্ট পরীক্ষা আসতে পারে, এই জন্য আমি তোমাদেরকে একটু বলে দেই, ব্যাখ্যা দেই। ধরো এই হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4টা শীর্ষ হচ্ছে এ বি সি ডি, এটা হলো 4টা শীর্ষবিন্দু। এখন এর মধ্যবিন্দু আছে একটা, এর মধ্যবিন্দু আছে একটা, এর মধ্যবিন্দু আছে একটা, এর মধ্যবিন্দু আছে আরেকটা। এখন তুমি যদি সবগুলো মধ্যবিন্দু যোগ করো, তুমি এটা যোগ করলে, এটা যোগ করলে, এটা যোগ করলে, এটা যোগ করলে যে ক্ষেত্রটা তৈরি হবে, তুমি যদি নাম দাও এটা পি, পরেরটা কিউ, পরেরটা আর, তারপরটা এস, পি কিউ আর এস। তার মানে এই যে পি কিউ আর এস যে ক্ষেত্রটা, এই যে পি কিউ আর এস যে ক্ষেত্রটা তুমি দেখতে পাচ্ছ, এটা আসলে সবসময় সর্বদা একটা সামান্তরিক হয়। এই ক্ষেত্রটা অলওয়েজ বি আ প্যারালেলোগ্রাম। এই জিনিসটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এটার প্রমাণও চাইতে পারে বা দেখাতে বলতে পারে যে দেখাও যে চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রটা একটা সামান্তরিক। বুঝছো? ওকে ঠিক আছে, ওকে। তার মানে এইগুলো তোমাদের পারতে হবে। তাহলে আমরা আজকে শেষ করে দেই নাকি? সবই তো শেষ করলাম, এই অনুশীলনী শেষ। নেক্সট ক্লাসে 11.2 মানে ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা হবে, 11.2 নিয়ে কাজ হবে। দশমিকে নিবে না,
এই চ্যাপ্টারের মানগুলো চেষ্টা করবে দশমিকে না নেওয়ার, কারণ এই মানগুলো ব্যবহার করা হয় অনেক জায়গায়। দশমিকে নিলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পূর্ণ মানটা থাকে না, ওইখানে কিছু না কিছু বাদ যায়। শেষকালে যে দেখা যায় পুরো যে রেজাল্টটা সেটা আসছে একটু বিদঘুটে, মানে মিলে না। এই জন্য চেষ্টা করবে দশমিকে না নিয়ে রুটের মধ্যে রেজাল্টটা রাখার জন্য। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।